আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিং এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ১৫৩ মৃত্যু, প্রাণহানি ছাড়ালো ১৫,০০০, রোগী বাড়ায় আইসিইউ সংকটের শঙ্কা। কঠোর লকডাউনের চতুর্থ দিনে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল, বিধিভঙ্গের দায়ে রাজধানীতে ৬১৮ জন গ্রেপ্তার। লকডাউনে কাজ না থাকায় জীবিকা সংকটে অপ্রাতিষ্ঠানিক খাতের কয়েক কোটি কর্মজীবী, সীমিত পরিসরে ব্যবসা চালুর দাবি। সরকারের বর্তমান ও সাবেক শতাধিক প্রকৌশলী দুর্নীতির অনুসন্ধানে দুদক, পার পাওয়ার সুযোগ থাকায় কমছে না দুর্নীতি। করোনা সংক্রমণ রোধে ঢাকা উত্তর সিটির ডিজিটাল কোরবানির পশুর হাট, ব্যাপারে কম আসায় দুশ্চিন্তায় খামারিরা। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। দেশে করোনায় একদিনের রেকর্ড ১৫৩ জনের মৃত্যু হয়েছে। এতে মোট প্রাণহানি ছাড়ালো ১৫,০০০। গত ২৪ ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ ৮,৬৬১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮.৯৯। আইইডিসিআর জানিয়েছে ৮০% রোগী ভারতের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। গত বছরের মার্চে করোনার প্রকোপ শুরুর পর থেকে একদিনে এত মৃত্যু দেখেনি দেশ। গত ২৪ ঘন্টায় রেকর্ড ১৫৩ জনের মৃত্যু হয়েছে। এতে প্রাণহানি দাঁড়ালো ১৫,০৬৫ জনে। গত ৮ দিনে মৃত্যু হয়েছে ১,০০০-এর বেশি। ২৭ জুন থেকেই দিনে প্রাণহানি ১০০-র ওপরে। ১ জুলাই ১৪৩ মৃত্যুর রেকর্ড ভাঙল ৩ দিনের মাথায়। আর গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু খুলনা বিভাগে ৫১, তারপরেই ঢাকা বিভাগে মারা গেছেন ৪৬ জন। আর একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ৮,৬৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯,৪৪,৯১৭ জনে। আর নতুন করে ৪,৬৯৮ জন সহ মোট সুস্থ হয়েছেন ৮,৩৩,৮৯৭ জন। জিনোম সিকোয়েন্স করে আইডিসিআর জানিয়েছে করোনা রোগীদের ৮০%ই ভারতের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। সে কারণেই চাপ বাড়ছে হাসপাতালে। আমাদের যে আইসিইউ দেখবেন যে আমাদের 90 থেকে 95% রোগী কিন্তু আমাদের নিজস্ব রোগী। এই জন্য হয়তো একটা খালি হইতেছে, সাথে সাথে আর যে লাইন দেওয়া আছে তার আগে থেকে লাইন দেওয়া থাকে, তারা ঢুকে যাচ্ছে। আর স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত এক সপ্তাহে করোনা রোগী ৫১% বেড়েছে। একই সময়ে মৃত্যু বেড়েছে ৪৬%। এ অবস্থার উন্নতি না হলে অক্সিজেন সংকটের আশঙ্কাও করছে তারা। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের যে সংখ্যাটি এই মুহূর্তে আমরা যেটি আমাদের কাছে আছে যে তথ্য, তাতে ২৭,০৮৩টি সিলিন্ডার সক্রিয়ভাবে ব্যবহার করবার উপযোগী অবস্থায় আছে। হাই ফ্লো নেজাল ক্যানুলার সংখ্যা ১,৫৪৬টি, অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা ১,৬২৩টি। এই সংখ্যার মাঝে মাঝে তারতম্য হতে পারে। তার কারণ হলো কোনো সময় কোনো যন্ত্র কোনো কারণে যদি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রাখতে হয়, সেটি পরিসংখ্যানে আসে না। গত ২৪ ঘন্টায় ২৯,৮৭৯ নমুনা পরীক্ষা হয়েছে। এতে শনাক্তের হার বেড়ে হয়েছে প্রায় ২৯%। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার বাইরের বেশ কিছু জেলায় সংকট দেখা দিলেও রাজধানীর হাসপাতালগুলোতে এখনও অক্সিজেনের কোনো ঘাটতি নেই। তবে রোগী ভর্তির সংখ্যা আগের চেয়ে কয়েক গুণ বেড়ে যাওয়ায় সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার দিকে জোর দিচ্ছেন চিকিৎসকেরা। না হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা তাদের। এরই মধ্যে বেশিরভাগ হাসপাতালের আইসিইউ বেড পূর্ণ হয়ে গেছে। রাজধানীতে কোভিড চিকিৎসায় নিয়োজিত হাসপাতালগুলোর বাইরের চিত্র কোনো শঙ্কা তৈরি না করলেও ভেতরের চিত্র খুব একটা স্বস্তিদায়ক নয়। গত ২ সপ্তাহে রোগী ভর্তি বেড়েছে প্রায় ৪ থেকে ৫ গুণ। হাসপাতালগুলোর দেওয়া তথ্য বলছে, মহাখালীর উত্তর সিটি কর্পোরেশনের কোভিড ডেডিকেটেড হাসপাতাল ছাড়া বেশিরভাগ হাসপাতালেই কোনো আইসিইউ বেড খালি নেই। গত মাসের প্রথম দিকে যেখানে রোগী ভর্তির সংখ্যা ছিল ৪ থেকে ৫ জন, এখন সেখানে রোগী ভর্তি হচ্ছে ২০ জনের ওপরে। আমাদের কোভিডের জন্য ৩০০ বেড বরাদ্দ, তার মধ্যে কিন্তু আজকে ১৯৬ জন রোগী ভর্তি আছে। এটা সকালের খবর, হয়তো এর মধ্যে হয়তো ২০০ ক্রসও করতে পারে। এরকম রোগী আসতেছে এবং আমাদের আইসিইউ 10টা বেড কিন্তু একদম ফিল আপ থাকতেছে। তার মানে আমরা বলতে পারি যে বিগত ২ সপ্তাহের চেয়ে এখন কিন্তু রোগীর সংখ্যা প্রায় 30 থেকে 40% রোগী বৃদ্ধি পেয়েছে। তবে হাসপাতালগুলোতে অক্সিজেনের কোনো সংকট নেই, যদিও বেশিরভাগ হাসপাতালের আইসিইউ বেড পূর্ণ হয়ে গেছে। তবে চিকিৎসকরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পারলে আশঙ্কার কোনো কারণ নেই।
সেন্ট্রাল ব্যবস্থার মাধ্যমেই রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণ সম্ভব বলে জানান তারা। আমার যে অক্সিজেন যে প্রোডাকশন এই মুহূর্তে আছে সেটির ম্যাক্সিমাম গুড ইউটিলাইজেশন এবং বিভিন্ন ক্ষেত্রে সিপ্যাপটা ইউজ করা হাই ফ্লোর জায়গায়, সেটা আমরা সবাইকে নির্দেশনা দিচ্ছি এবং সেটা যদি আমরা ইউজ করতে পারি তাহলে দেখেন আমি কতটুকু অক্সিজেন সাশ্রয় করতে পারবো। সেটি করতে পারলে নিশ্চয়ই এই ক্রাইসিস আমরা মোকাবেলা করতে পারবো। তবে হাসপাতালগুলোর চিকিৎসার মান নিয়ে এখনো অভিযোগ আছে ভর্তি রোগীর স্বজনদের। নিয়মিত ডাক্তার না পাওয়া, সেই সঙ্গে নার্সরা রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে জানান তারা। গাবুলিতি করে সবকিছু, দেখা যাচ্ছে সিস্টাররা গেলে খেজি দেয়, ডাক্তাররা মোটামুটি ভালো ভালো কথা বুঝায় কয়, কিন্তু সিস্টাররা মানে যা মন চায় তাও হেরা মানে খেজি দেয়, এনো নাই হেডা নাই এই সেই খালি এরা কইতেই থাকে। হঠাৎ করে কোনো রোগীর অক্সিজেন প্রয়োজন হলে আমাদের নিজেরই অক্সিজেন লাগাতে হয় এবং ডাক্তারদের বলে এখন করোনার সময় বাসা থাকার চেষ্টা করবেন। হাসপাতালগুলোতে সেবার মান বাড়ানোর পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান লকডাউন আরও দীর্ঘস্থায়ী করার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কঠোর লকডাউনের চতুর্থ দিনে রাজধানীর সড়কে বেড়েছে যানবাহন এবং মানুষের চলাচল। তবে গণপরিবহন বন্ধ থাকায় কর্মজীবী মানুষেরা পড়েন ভোগান্তিতে। সড়কে আগের মতোই কঠোর অবস্থানে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্দেশনা না মানায় রাজধানীতে গ্রেপ্তার হয়েছেন 618 জন, আর 161 জনকে 54,450 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। করোনা সংক্রমণ রোধে চতুর্থ দিনের লকডাউন চলছে। মাস্ক ছাড়াই চলতে দেখা গেছে অনেককেই। গণপরিবহন বন্ধ থাকায় অফিসে যেতে ভোগান্তিতে পড়েন অনেকেই। সোনাগাঁও হলে বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট টয় করবো নাকি? আমার গাড়ির লাইসেন্স আছে, আছে সবকিছু আছে। আমার বন্ধুর গাড়ি নিয়েছি, লাইসেন্সের জন্য 4,000 টাকা স্যার দিছে, মামলা দিছে। আসাতে অনেক কষ্ট হয়। এই যে বড় রাস্তা আছে, বড় রাস্তা দিয়ে কোনো গাড়ি পাওয়া যায় না এবং আসা দিয়ে ছোট রাস্তা দিয়ে আসতে হয়, ছোট অটো করে আসতে হয়। রাজধানীর উত্তরা, মিরপুর, গাবতলী, যাত্রাবাড়ি সহ বিভিন্ন সড়কে যান ও মানুষের চলাচল বেড়েছে কিছুটা। রোববার হওয়ার কারণে অনেকগুলো সরকারি সেবা প্রতিষ্ঠান, জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা, যার কারণে রাস্তায় গাড়ির চাপও অন্য দিনের তুলনায় একটু বেশি। বাট আমরা প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের চেকের আওতায় নিয়ে আসছি। এদিকে প্রধান সড়কগুলোতে পুলিশের টহল অব্যাহত রয়েছে। চেকপোস্ট বসিয়ে কঠোর অবস্থান নিয়েছেন তারা। প্রশাসন বলছে বড় শিল্প প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে একাধিক গাড়ি রাস্তায় নামছে। প্রাণ গ্রুপে অনেকগুলো সিস্টার কনসার্ন প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু তারা অনেক সময় চেষ্টা করছে যে ওই একই জরুরি খাদ্যপণ্য কিংবা মাস্কের নাম ব্যবহার করে ঘোরার জন্য, সেইগুলো আমরা তাদেরকে জবাব দিতে আওতায় নিয়ে আসছি। চলাচলের প্রেশার অনেক বেড়েছে, চাপ বেড়েছে। ম্যাক্সিমামই হচ্ছে আপনার বিদেশগামী যাত্রী আছেন, গার্মেন্টসের সাথে জড়িত মানুষজন আছেন। অযথা বের হচ্ছেন এরকম খুবই কম, যেহেতু অর্থনীতির চাকা ঘোরানোর স্বার্থে যারা অফিস করা দরকার এই সংখ্যাটা বেশি। এদিকে লকডাউনে বিভিন্ন পাড়া মহল্লায় যারা জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজপথে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকলেও পাড়া মহল্লার দোকানপাট, বাজার হাটের চেহারা প্রায় আগের মতোই। কেনাকাটায় নেই সামাজিক দূরত্ব মানার বালাই, মুখে মাস্কও পরছেন না অনেকে। এ অবস্থায় লকডাউন সফল করতে বাজারের সময়সূচিতে পরিবর্তন আনতে বলছেন জনস্বাস্থ্যবিদেরা। রোববার বেলা 1টা, পুরান ঢাকার গ্যান্ডারিয়ার দয়াগঞ্জ বাজার। দেখে বোঝার উপায় নেই করোনা মোকাবেলায় সারা দেশে চলছে কঠোর লকডাউন। রাজধানীর প্রধান সড়কগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকলেও অলিগলির চেহারা প্রায় আগের মতোই। অকারণে ঘোরাফেরা করছেন অনেকে। জনস্বাস্থ্যবিদেরা বলছেন চলাচল বন্ধ করা না গেলে লকডাউনের উদ্দেশ্যই ব্যর্থ হবে। লকডাউন, কঠোর লকডাউন যাই বলি, ঘরবন্দি কেন থাকবো? আমি নিজে যেন সংক্রমিত না হই, আমি যদি আক্রান্ত থাকি অন্যরা যেন আমার মাধ্যমে সংক্রমিত না হয়। এই দুটো জিনিসের জন্যই কিন্তু এই ধরনের কঠোর ঘরবন্দি করার ব্যবস্থা করা হয়েছে। ঢিলে ঢালা ভাব যেন আবার তৈরি না হয়। এই 14টা দিন খুব কঠোরভাবে যদি আমরা থাকি তাহলে আমরা করোনা সংক্রমণ রোধ করতে সক্ষম হব। মনে করেন যদি 100 মানত তাহলে 100 উপকার পেতাম, এটা যদি 50 মানে 50 উপকার পাবো। আমরা কাঙ্ক্ষিত ফলটা কম পাবো, কারণ আমাদের লকডাউনটা মেইনলি হাইওয়ে এবং বড় বড় রাস্তাগুলোতে হচ্ছে। আমাদের বেশিরভাগ লোকগুলো কিন্তু অলিগলি এবং ওই যেটা বললেন ছোটোখাটো বাজার, ওখানেই জমা হচ্ছে। তাহলে ওই সংক্রমণটা চলতে থাকবে, কিন্তু এক এলাকার থেকে আরেক এলাকায় যাওয়াটা তো কমে যাচ্ছে।
সারা দেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হলেও পাড়া মহল্লার দোকানপাট বাজারে নেই সামাজিক দূরত্ব মানার আগ্রহ। মাস্কও পরছেন না অনেকেই। এ অবস্থায় সচেতনতা তৈরিতে এসেছে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার পরামর্শ। পাশাপাশি বাজারের সময়সূচিতেও পরিবর্তন আনতে বলছেন সংশ্লিষ্টরা। সপ্তাহে একদিনের বাজার কিন্তু করা যায়, সপ্তাহের বাজার একদিনে। এই ক্ষেত্রে আমার মনে হয় যে 7 দিন না রেখে আরও কমিয়ে দেওয়া উচিত। এটা 3 দিনে যদি নিয়ে আসা যায় এবং পরিমাণ যদি 8টা থেকে 2টো বা 4টা করা হয়, 8টা থেকে 8টা না 4টা করে আমার মনে হয় যে 3 দিনের মধ্যে যদি করি তাহলে বাজারে যাওয়ার নাম করে যারা বাইরে বেরোনোর একটা অছিলা খোঁজে তারা আমাদেরকে অন্তত করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে পারবে। লকডাউনের বিধিনিষেধ মানাতে না পারলে করোনা নিয়ন্ত্রণের চেষ্টা সফল হবে না বলেও সতর্ক করছেন জনস্বাস্থ্যবিদেরা। মাস্ক না পরে বাইরে যাব না। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে সারা দেশে কঠোর লকডাউনের চতুর্থ দিনেও মাঠে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধান সড়কগুলোতে আনাগোনা কম থাকলেও অলিগলিতে বেড়েছে মানুষের চলাচল। মাস্ক ছাড়া বিনা কারণে রাস্তায় নামলে শাস্তি দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চট্টগ্রামে সকাল থেকে বিভিন্ন সড়ক ও মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। নগরীর 2টি প্রবেশদ্বারে চলছে সেনা টহল। সন্তোষজনক কারণ দেখাতে না পারলে মামলা ও জরিমানা করা হচ্ছে। যারা আমাদেরকে প্রপার অথরিটি বা ডকুমেন্ট শো করতে পারছে না তাদেরকে আমরা ফিরিয়ে দিচ্ছি। শুধুমাত্র প্রপার অথরিটি অথবা প্রপার ডকুমেন্টসের সত্যতা সাপেক্ষে আমি সে সকল যানবাহনকে অথবা সে সকল মানুষকে আমরা সিটির ভিতরে প্রবেশ এবং বাইরে বেরোতে দিচ্ছি। রাজশাহীতে গত 3 দিনের তুলনায় সড়কে লোক সমাগম বেড়েছে। তবে বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী ও বিজিবির টহলে পড়তে হচ্ছে জিজ্ঞাসাবাদের মুখে। কেউ যদি স্বাস্থ্যবিধি পরিপালন না করে, অপ্রয়োজনে সরকারি নির্দেশ লঙ্ঘন করে বাইরে বের হয় কিংবা মাস্ক না পরে যত্রতত্র ঘোরাফেরা করে, ইতস্তত বিক্ষিপ্ত থাকে, অপ্রয়োজনীয় দোকানপাট শপিং মল যারা খোলা রাখে তাদের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো অর্থদণ্ড করতেছেন বা অন্যান্য আইনি ব্যবস্থা নিচ্ছেন। বরিশাল নগরীর প্রবেশদ্বার নথুল্লাবাদ ও হিরন পয়েন্টে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। মাস্ক ছাড়া বিনা কারণে রাস্তায় নামলে নেওয়া হচ্ছে ব্যবস্থা। প্রচারণা করেছে, মানুষকে অ্যাওয়ার্ড করেছে যে প্লিজ আপনি ঘরে থাকুন, মাস্ক পরিধান করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আমরা উন্মুক্ত বাজারে আলাদা করে বাজার করেছি, সেখানে মানুষ আসলে কিন্তু যাচ্ছে না, আমরা অভ্যস্ত করাবো আজকে থেকে। রংপুরে মহানগরীর সড়কগুলোতে ব্যাপক তৎপরতা চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন। দিনভর জাহাজ কোম্পানি সহ নগরীর প্রত্যেকটি মোড়ে অবস্থান নিয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিতে দেখা যায় তৎপরতা। রংপুর অঞ্চলের বিভিন্ন আগমন এবং বহির্গমন নিয়ন্ত্রণ করার পাশাপাশি অপ্রয়োজনীয় দোকানপাট বন্ধ রাখা, অপ্রয়োজনীয় জনসমাগম রোধ করা এবং বিভিন্ন কোভিড প্রোটোকল যেগুলো আছে সেগুলো মেনে চলা নিশ্চিত করার পাশাপাশি আমরা সকলকে সহায়তা প্রদান করছি। এছাড়া সিলেট, খুলনা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, বগুড়া সহ বিভিন্ন জেলার সড়ক মহাসড়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবহন চালক ও শ্রমিকদের। মহানগর সহ বিভিন্ন উপজেলায় লকডাউন কার্যকরে টহলে আইনশৃঙ্খলা বাহিনী। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আবারও লকডাউনে জীবিকা নিয়ে অনিশ্চয়তায় অপ্রাতিষ্ঠানিক খাতের সঙ্গে জড়িত কয়েক কোটি মানুষ। বন্ধ রয়েছে শপিং মল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার সহ প্রায় সবকিছুই। খাত সংশ্লিষ্টরা বলছেন এসব ব্যবসা থেকে দৈনিক লোকসানের পরিমাণ প্রায় 2000 কোটি টাকা। এ অবস্থায় জীবিকা রক্ষায় সীমিত পরিসরে ব্যবসা খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের। দীর্ঘ 1.5 বছর ধরে চলছে করোনার সংক্রমণ, ফলে জীবনের সঙ্গে দেখা দিয়েছে জীবিকার সংকট। দেশে করোনা সংক্রমণ বিবেচনায় কয়েক দফা লকডাউনের কারণে বন্ধ শপিং মল, মার্কেট, পর্যটন কেন্দ্র, কমিউনিটি সেন্টার সহ ছোট বড় বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান। আবারও থমকে গেছে মানুষের জীবন ও জীবিকা। এ অবস্থা দীর্ঘস্থায়ী হলে মানুষের কর্মসংস্থান কোথায় গিয়ে ঠেকে তা অনেকটাই অনিশ্চিত। দোকান মালিক সমিতি বলছে দেশে ছোট ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 54 লাখ, কর্মীর সংখ্যা 2 কোটির বেশি। একদিন এ ব্যবসা বন্ধ থাকলে লোকসান হয় 1100 কোটি টাকা। এই মুহূর্তে ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সরকার তাদেরকে যদি নগদ সহায়তার আওতায় না আনেন তাহলে কিন্তু এই লোকগুলো ব্যবসা ফিরতে পারবে না। দীর্ঘদিন পর্যটন খাতের ব্যবসা না থাকায় বছর শেষে লোকসান 20,000 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। এতে জীবিকা সংকটে প্রায় 40 লাখ মানুষ।
বিশেষ করে যাদের স্বল্প বিনিয়োগ তাদেরকে খুব কষ্ট দিচ্ছে, কিন্তু সুযোগ তো নেই। বাস্তবতা নিরিখে আমরা মেনে নিচ্ছি, কিন্তু কতটুকু পর্যন্ত মানতে পারবো। এছাড়াও সেবা খাতের অন্তর্ভুক্ত কমিউনিটি সেন্টার, ডেকোরেটর, ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত প্রায় 5 লাখ মানুষ। এর বাইরেও পরোক্ষভাবে কাজ করছেন আরও 20 লাখ মানুষ। আশা রাখছি যে এই সেক্টরটা টিকে থাকে, আগামীতে হয়তো ব্যবসা হবে। সরকারের উচিত আমাদের এই দুর্যোগ সময় আমাদের সহযোগিতা করার। অর্থনীতিবিদরা বলছেন, করোনায় সবচেয়ে বেশি সংকটে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার সঙ্গে জড়িত শ্রমিক কর্মচারীরা। তাদের কর্মসংস্থান টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করা জরুরি। শুধু দরিদ্র মানুষ নন, এই যে ক্ষুদ্র উদ্যোক্তা, তাদের জন্য কিন্তু ফ্যাসিলিটিস এবং তাদের জন্য বিশেষ করে খাদ্য সহায়তার উদ্যোগ থাকা উচিত। দেশে বড় ছোট শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৭৮,13,০০০। এতে কর্মসংস্থান হয়েছে প্রায় 2 কোটি মানুষের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সৌহার্দ্য সম্প্রীতির অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে বেনাপোল স্থলবন্দর হয়ে এসব আম পাঠানো হয়। বাংলাদেশের পক্ষে কলকাতার উপ হাইকমিশনের সচিব সামিমুল কাদের সীমান্তের শূন্য রেখায় আমের চালানটি গ্রহণ করেন। ভারতীয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে এসব উপহার পৌঁছে দেবেন তিনি। রংপুর থেকে অ্যাগ্রোভিশন লিমিটেডের মাধ্যমে কাভার্ড ভ্যানে 260 কার্টুনে 2600 কেজি হাড়িভাঙা আম বন্দরে পৌঁছানো হয়। পরে দুদেশের বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এসব উপহারের মাধ্যমে দুই রাষ্ট্রের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি আরও দৃঢ় হবে বলে আশা সংশ্লিষ্টদের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। বিএনপি মহাসচিব বলেন, ডাক্তার FM সিদ্দিকী ও AZM জাহিদ হোসেন প্রতিদিন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করছেন। সপ্তাহে একদিন করে দেখেন চিকিৎসকদের পুরো টিম। মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসনকে বিদেশ পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা, কিন্তু সরকারের নিষেধাজ্ঞার কারণে যেতে পারছেন না। সরকারের নির্মাণ ও উন্নয়ন খাতের সাবেক ও বর্তমান শতাধিক প্রকৌশলীর দুর্নীতি অনুসন্ধান বা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক। কিন্তু তাতেও এসব খাতে দুর্নীতি কমছে না বলে মনে করে টিআইবি। আর দুদকের আইনজীবী বলছেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সদিচ্ছা না থাকায় দুর্নীতি কমানো যাচ্ছে না। ঢাকা উত্তর সিটির 10 নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মী শাহনাজ বেগম সম্প্রতি গাবতলীতে গাড়ি চাপায় আহত হলেও আসতে হয়েছে কাজে, নইলে বেতন পাবেন না। আসে না সবাই কি আর এক, বুঝেন না, ছুটি কাটায়, বেতন নাই। হ্যাঁ, বেতন নাই। আর আমরা তো মনে করি যে এইটাই আমাদের রিজিক, আমরা এটা চোরামি করলে তো হবে না। তবে পরিচ্ছন্নতা কর্মীদের ওপর অনুসন্ধান চালিয়ে দেখা গেছে ঘরে বসেই বেতন নিচ্ছেন অনেকে। গাবতলীর কলোনিতে 25 জুন সকালে দেখা গেল 9 নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মী নীলুফা রান্নার কাজে ব্যস্ত। তার স্বামী স্কেভেঞ্জার্স ইউনিয়নের সাবেক সভাপতি আবুল কালাম ঘুমাচ্ছেন। ঘুমাচ্ছে যেহেতু থাক, সমস্যা নাই। সাধারণ পরিচ্ছন্নতা কর্মীরা থাকেন 10 ফুট বাই 12 ফুট ঘরে, সেখানে তারা আছেন পাকা ভবনে। 13 নম্বর ওয়ার্ডের মারফতের ঘুম ভাঙে এনজিও কর্মীর ডাকে। আর পরিচ্ছন্নতা কর্মীদের নেতা জামালের ভাই ফুপুসহ পুরো পরিবারের কেউই কাজে যাননি। পুরো কলোনির চিত্রই এমন। আমরা এখানে থাকি, সবাই আমরা এখানে আছি, আমরা কালকে গেছে বেড়াইতে গেছে। তাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। হাজারীবাগে আলিশান ফ্ল্যাট, পরিবারের 5 জন পরিচ্ছন্নতা কর্মী হলেও কাজে যান না কেউই। আপনি এই বাসায় কাজ করেন? এটা তো ইসমাইল ভাইদের ফ্ল্যাট নাকি? ইসমাইল ভাইদের ফ্ল্যাট। কে কে থাকে এখানে? আর বউ থাকে, আর গোলার বউ থাকে, গোলা থাকে, হাই থাকে। হাজিরা খাতায় নাম আছে কিনা জানতে 9 নম্বর ওয়ার্ডে গিয়ে জানা গেল এখানকার পরিদর্শক খালেক হাজিরা নেন মাস শেষে। যাদের পাওয়া গেছে বাড়িতে, তার ভাষ্য তারাও এসেছেন কাজে। নীলুফার কাজে আসছিল? হ্যাঁ, নীলুফার আসছিল।
কালকে আসছিল? হ্যাঁ, গতকালও আসছিল, আজকে আসছিল। তালিকা তো আর এখন না, এটা মাসের শেষে আমরা একটা এভারেজ করি, যারা অ্যাবসেন্ট করে না ওদের একটা আছে। ঢাকা উত্তরে পরিচ্ছন্নতা কর্মী ২,৭৪২ জন, দিনে বেতন ৫৭৫ টাকা। তবে ১,০০০-এর বেশি কর্মীর বিরুদ্ধে আছে ঘরে বসে বেতন নেয়ার অভিযোগ। এতে সিটি কর্পোরেশনের মাসে লোকসান ১.৫ কোটি আর বছরে ১৮ কোটি টাকার বেশি। সিটি কর্পোরেশনের যারা সেন্ট্রালি কনজারভেশন ডিপার্টমেন্ট, তাদের উপরে দায়টা বর্তায়, কারণ তাদের সুপারভিশন নাই। তো সুতরাং এটা খুব গুরুতর অভিযোগ, এটা দেখা উচিত এবং এটা আরো অনেক ক্ষেত্রে হতে পারে। অনুপস্থিত থাকার বিষয়টি নজরে এসেছে উত্তর ঢাকার মেয়রেরও। সনাতনী পদ্ধতি থেকে আমাকে আধুনিক পদ্ধতি, আমাদের ডিজিটালাইজ পদ্ধতি কিন্তু কাজটা করতে হবে। এবং আজকেই আমি অর্ডার দিলাম আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ৫৪টা ওয়ার্ড এবং ১৮টা মহিলা কাউন্সিলর ৭২টা এই পজ মেশিন যেন প্রত্যেকটা ওয়ার্ডের জন্য লাগানো হয়। অভিযোগ রয়েছে যারা কাজে না এসে বেতন নেন তাদের বেতনের একটি বড় অংশই যায় পরিচ্ছন্নতা পরিদর্শক এবং ইউনিয়ন নেতাদের পকেটে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের নির্মাণ ও উন্নয়ন খাতের সাবেক ও বর্তমান শতাধিক প্রকৌশলী দুর্নীতি অনুসন্ধান বা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক, কিন্তু তাতেও এইসব খাতে দুর্নীতি কমছে না বলে মনে করে টিআইবি। আর দুদকের আইনজীবী বলছেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সদিচ্ছা না থাকায় দুর্নীতি কমানো যাচ্ছে না। দেশের অবকাঠামোগত উন্নয়নের সাথে সমান তালে বেড়ে চলেছে দুর্নীতির অভিযোগ। প্রায় দুর্নীতির অভিযোগে প্রকৌশলীদের বদলি ও ওএসডির খবর পাওয়া যায়। গেল মাসে গণপূর্তের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসুর সম্পদের হিসেব চেয়েছে দুদক। এর আগের সাবেক ৩ প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলছে। মাঠ পর্যায়ের অভিযুক্তদের মধ্যে উপসহকারী প্রকৌশলী আলী আকবর ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রকৌশলীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কিছুদিনের মধ্যে নতুন নিয়োগ পাওয়া ব্যক্তির বিরুদ্ধে আবার ওঠে দুর্নীতির অভিযোগ। দুদকের আইনজীবী বলছে, দুর্নীতি মামলা প্রমাণ হওয়া দীর্ঘ সময়ের ব্যাপার। এই সময়ের মধ্যে অভিযুক্ত ব্যক্তি বদলি হয়ে অনেক সময় আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পান, যার কারণে উৎসাহিত হয় দুর্নীতিবাজরা। দুর্নীতি দমন কমিশন তার দুর্নীতির মামলা চলুক, বিচার করুক, সময় লাগুক, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা পিউনিটিভ অ্যাকশন, তার যে ডিপার্টমেন্টে কাজ করে সেই ডিপার্টমেন্টের একটা সার্ভিলেন্স টিম থাকবে, তারাই এটা দেখভাল করে, তারাই ডিপার্টমেন্টালি সুপারিশ করবে ওনাকে অব্যাহতি দেওয়া হোক। বেশিরভাগ ক্ষেত্রে ঠিকাদারদের সাথে যোগসাজশে দুর্নীতি সংগঠিত হয়, যার কারণে নির্মাণ বা উন্নয়ন খাতের দুর্নীতি খুব অল্পই প্রকাশ পায় বলে জানিয়েছে টিআইবি। ত্রিমুখী আদালতে যারা অংশগ্রহণ করে থাকেন তারা সকলেই সিভিল ইঞ্জিনিয়ারদের সহ তারা সকলেই কিন্তু এর ফলে লাভবান হন। এর ফলে তারা যৌথভাবে সুরক্ষা দিয়ে থাকেন। এরা একইভাবে এটাকে বিকশিত হওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়ে থাকেন, কারণ এর ফলে তারা সকলেই লাভবান হয়ে থাকেন। গত 5 বছরে সরকারের বিভিন্ন খাতের সাবেক ও বর্তমান মিলিয়ে শতাধিক প্রকৌশলীর দুর্নীতির মামলার অভিযোগপত্র দিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে ডিজিটাল কোরবানির পশুর হাট চালু করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 1,48,000 টাকা একটি গরু কিনে ডিজিটাল হাটের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী। অনলাইন অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম আশা করেন, এবছর গরু বিক্রি হবে কমপক্ষে 1 লাখ। গত বছর থেকে ডিজিটাল কোরবানির পশুর হাট চালু করে ঢাকা উত্তর। অনলাইনে বিক্রি হয়েছিল 27,000 গরু। করোনা ঝুঁকি এড়াতে এবারও চালু হলো ডিজিটাল হাট। www.digitalhat.net-এ 2,000-এর বেশি খামারি পশু বিক্রি করছেন। অনুষ্ঠানে মেয়র আতিক বলেন, অনলাইনে যদি 1 লাখ গরু বিক্রি করা সম্ভব হয় তাহলে অন্তত 5 লাখ লোক হাটে যাবে না। এখান থেকে গরু কিনলে কোনো হাসিলও দিতে হবে না। এসক্রো পদ্ধতি হচ্ছে, আপনি গরুটা কিনবেন, আপনার টাকাটা যে ক্রেতা সে কিন্তু পাবে না, এটা বাংলাদেশ ব্যাংকের একটা অ্যাকাউন্টে পাবে। আপনি যখন কনফার্ম করবেন যে আপনি গরুটা পেয়ে গেছেন এবং গরুটা ঠিক আছে, তারপরে কিন্তু টাকাটা রিলিজ করবে। ডিজিটাল হাট থেকে 1,48,000 টাকা দিয়ে 350 কেজি ওজনের একটি গরু কেনেন স্থানীয় সরকার মন্ত্রী। এ সময় ডিজিটাল হাট নিয়ে প্রচার বাড়ানোর পরামর্শ দেন তথ্যমন্ত্রী। এর উদ্যোগটা সবাইকে নিতে হবে, যাতে নাকি ডিজিটালি ক্রয় বিক্রয় করাটাকে
আগের চেয়ে আরো বেশি উৎসাহিত করা হবে। 1 কোটির মধ্যে যদি আমরা একটা লুক্রেটিভ পার্সেন্টেজ যদি আমরা অ্যাচিভ করতে পারি এর মাধ্যম দিয়ে, তাইলে আমার তো মনে হয় আমরা সংক্রামককেও এখানে আমরা মোকাবিলা করার জন্য এটাও একটা মাধ্যম হতে পারে। যাতে বেশি সংখ্যক মানুষ এর সাথে সংযুক্ত হয় সেটি অনেক ইম্পর্টেন্ট, এবং আজকের এই অনুষ্ঠানের জন্য প্রচার এবং একই সাথে এই অ্যাপসটি যেন সবাই জানতে পারে কোন অ্যাপসের মাধ্যমে এই অনলাইন হাটে সংযুক্ত হওয়া যাবে। এ সময় প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, দেশে কোরবানির জন্য 1,19,00,000 পশু প্রস্তুত রয়েছে। কোরবানির পশুর কোনো ঘাটতি হবে না। গত 2টি কোরবানির ঈদে আমরা দেশের বাইরের থেকে কোনো পশু আসতে দেইনি, তাতে কিন্তু আমাদের কোনো পশুর অভাব হয়নি। এবছরে আমাদের পর্যাপ্ত রয়েছে চোরাই পথে বা অন্য কোনো পথে যাতে একটা পশুও দেশের ভিতর প্রবেশ করতে না পারে। অনলাইনে 2 থেকে 400 কেজি লাইভ ওয়েটের গরু প্রতি কেজি 425 টাকা, 500 কেজি 475 টাকা এবং 600 কেজি 525 টাকা দরে বিক্রি হচ্ছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এগিয়ে আসছে কোরবানির ঈদ, কিন্তু এখনো বসেনি হাট, দেখা মিলছে না ব্যাপারীদেরও। তাই পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তা বাড়ছে খামারিদের। ঈদ সামনে রেখে পশু বিক্রির জন্য স্বাস্থ্যবিধি মেনে হাটের ব্যবস্থার কথা জানাচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু কিনে কোরবানির জন্য মোটা তাজা করা হয় বরিশালের এই খামারে। এজন্য খামারটিতে বিনিয়োগ করা হয়েছে প্রায় 6 কোটি টাকা। গত বছর ঈদের 1 মাস আগে খামারের সব গরু বিক্রি হয়ে গেলেও এবার এখন পর্যন্ত বিক্রি হয়নি একটিও। এখানে প্রায় 200 গরু আছে। এখন যদি আমরা পুরা গরুটাকে যদি আমরা সেল না করতে পারি, যদি 20টা গরু থেকে যায়, তাহলে আমার পুরো বছরের কোনো লাভের অংশ আমাদের থাকবে না। এবারে বরিশালে কোরবানি উপযুক্ত পশু রয়েছে 80,000। করোনা পরিস্থিতির কারণে পশু বিক্রি নিয়ে শঙ্কায় খামারিরা। যদিও লকডাউন এবং একটা সমস্যা বা ভীতি কাজ করে খামারিদের মাঝে, ক্রেতাদের মাঝে, তবুও আমাদের মাননীয় সরকার, মাননীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী এবং মাননীয় সচিব মহোদয় নির্দেশনা দিয়েছেন যে লকডাউনের মধ্যেও গবাদি পশুর অবাধ চলাফেরা করার ব্যবস্থা তারা নেবেন এবং যেখানে পথে ঘাটে কোনো চাঁদাবাজি বা হয়রানির শিকার না হয় সেটি নিশ্চিত করবেন। ঈদ সামনে রেখে রাজবাড়িতে এবার 33,000-এর বেশি পশু মোটা তাজা করা হয়েছে, কিন্তু এখনও পশুর হাট না বসায় দুশ্চিন্তা বাড়ছে খামারিদের। গেলবারও 20-40টি গরু ছিল, হাট বাজারের জন্য কোনো করোনার কারণে কোনো বিক্রি করতে পারেনি, এবারও দই দশা। গত বছর আমরা খুব যে টাকা ইনভেস্ট করেছিলাম এই খামারের পিছনে, সেটা আমাদের একেবারে অর্ধেকই ছিল, একেবারেই আমরা সঠিক বাজার মূল্য পাইনি। সেক্ষেত্রে এবারও যদি এই অবস্থা হয় তাহলে এই খামার ব্যবস্থা আমাদের পরবর্তী চালিয়ে নিয়ে যাওয়া খুব কঠিন হবে। তবে স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসানোর কথা জানাচ্ছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। কোভিডের কারণে আমাদের খামারিরা যে ক্ষতিগ্রস্ত সম্মুখীন হচ্ছে, এটি পোষায় নেওয়ার জন্য সরকার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। আমরা জানি পরপর 2বার প্রণোদনা দেওয়া হয়েছে, নগদ ক্যাশ তাদের অ্যাপসের মধ্যে ঢুকে গেছে। কোরবানির ঈদ সামনে রেখে মেহেরপুরে এবার 28,000 খামারে 1,83,000 পশু পালন করা হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় চলে যায় এসব পশু। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। হারারেতে 2 দিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানদের পর বোলাররাও দাপট দেখিয়েছেন। জিম্বাবুয়ে একাদশকে অল আউট করেছে 202 রানে। 101 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমেছে বাংলাদেশ। ওপেনিংয়ে তামিমের ফেরা স্বস্তির কারণ। প্রথম দিনে 2 উইকেটে 313 রান তুলেছিল টাইগাররা। দ্বিতীয় দিনে সেখানেই ইনিংস ঘোষণা করে সফরকারী দল। জবাবে শুরু থেকেই চাপে ছিল জিম্বাবুয়ে একাদশ। নিয়মিত উইকেট হারিয়ে 200 পার করেই গুটিয়েছে স্বাগতিকেরা। অধিনায়ক মারুমা করেন সর্বোচ্চ 58 রান। ব্যাট হাতে উজ্জ্বল সাকিব বোলিংয়েও দারুণ করেছেন। 34 রান খরচায় তার শিকার 3 উইকেট। আরেক স্পিনার মিরাজও নিয়েছেন 3টি। পেসারদের মধ্যে সফল শরীফুল, তার দখলে জোড়া উইকেট। 2 দিন অনুশীলনের পর হারারে স্পোর্টস ক্লাবে 7 জুলাই থেকে শুরু হবে একমাত্র টেস্ট। জিম্বাবুয়ে বাংলাদেশ সিরিজের একমাত্র ভেন্যু হারারে স্পোর্টস ক্লাব। 8 বছর পর টাইগাররা খেলবে এই মাঠে। রেকর্ড স্বস্তির না হলেও ভালো কিছু স্মৃতি আছে এখানে। সম্প্রতি এই ভেন্যুতে যে ম্যাচ হয়েছে তা বলে দিচ্ছে আধিপত্য থাকবে পেসারদের। তবে গতি সুইংয়ে বিভ্রান্ত না হলে বড় রান করা ততটা কঠিন নয়।
শহরের প্রাণকেন্দ্রে হারারে স্পোর্টস ক্লাব, জিম্বাবুয়ের প্রধান টেস্ট ওয়ানডে ভেন্যু। করোনাকালে এক মাঠে সিরিজ আয়োজন এখন নিয়মিত। বাংলাদেশের সাথে ওদের টিম ফরম্যাটের মোকাবেলা এখানেই। 2013 পর হারারেতে সাকিব মুশফিকদের খেলা সবশেষ ম্যাচের ফলাফল মনে রাখার মতো। সেবার 143 রানের জয়ে টেস্ট সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। 8 বছর আগে টাইগারদের প্রধান প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। হারারেতে ওদের দাপটটাই পরিষ্কার। এই স্টেডিয়ামে 5 টেস্টে 4 পরাজয়, সবকটাই বড় ব্যবধানে। ওয়ানডেতে 11 হারের বিপরীতে জয় 6টাতে। এখানে টি-20 খেলেনি বাংলাদেশ। হারারেতে পেসাররাই ম্যাচের গতি নির্ধারণ করে দেয়। তবে টিপিক্যাল আফ্রিকান কন্ডিশন নয় বলেই স্পিনারদের যে কেউ হতে পারে এক্স ফ্যাক্টর। সবশেষ পাকিস্তানের নোমান আলী যার প্রমাণ, আর এটা সাকিবের জন্য বাড়তি সাহস যোগাবে। টিম ফরম্যাটে সবশেষ ম্যাচের স্কোর কার্ড, পেসারদের দাপট পরিষ্কার। বিশেষ করে টেস্টে গতি সুইং ব্যাটসম্যানদের কাজটা কঠিন করতে পারে। সবশেষ 2 টেস্টে পাকিস্তান দেখিয়েছে এখানে রান তোলা ততটা কঠিন নয়। সর্বোচ্চ 510 রান ওদের, বিপরীতে জিম্বাবুয়ে পড়েছে বিপদে। বোর্ডের সর্বনিম্ন 132। ওয়ানডেতেও বড় রান করা সম্ভব। হারারে স্পোর্টস ক্লাব স্পেশাল সাকিব তামিমের কাছে। এখানেই আন্তর্জাতিক অভিষেক 2 টাইগার তারকা। 2006 আগস্টে সাকিব, পরের বছর ফেব্রুয়ারিতে তামিম যাত্রা শুরু করেন ওয়ানডেতে। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুযোগ অপচয়ের খেসারতে টেস্ট টি-20তে জায়গা হারিয়েছেন। টিকে থাকতে মোহাম্মদ মিঠুনের ভরসা এখন শুধুই ওয়ানডে। জিম্বাবুয়েতে সফল হয়ে আবারও 3 ফরম্যাটে ফেরার আশা এই মিডল অর্ডার ব্যাটসম্যানের। সারা দেশে চলছে লকডাউন। হোম অফ ক্রিকেটেও শুনশান নীরবতা। মাঠকর্মী ছাড়া কাউকে খুঁজে পাওয়া কঠিন। হঠাৎই ইনডোরে দেখা মিলল মিঠুনের। ধারাবাহিকতার অভাবে টেস্ট ও টি-20তে জায়গা হারিয়েছেন। জিম্বাবুয়ের সফরে আছেন শুধু ওয়ানডেতে। চ্যালেঞ্জটা বেড়ে গেছে কয়েক গুণ। নিজেকে নতুন করে মেলে ধরার তাগিদ বাড়তি পরিশ্রমের জ্বালানি দিচ্ছে। টি-20 টেস্টে নিয়মিত হতে না পারার আক্ষেপ আছে মিঠুনের। আপনি যে কোনো ফরম্যাটই খেলেন না কেন, আপনি একটা লম্বা সময় ধরে খেললে পরে ওই জায়গাটা আপনি ধরার পসিবিলিটি বেশি থাকে। তো আপনি যেটা বললেন টি-20 টেস্ট, এটা আমার খুব বেশি খেলাও হয় নাই, আর খেললেও অনেক দিন গ্যাপে গ্যাপে একটা ম্যাচ খেলি, এরকম হয়। তো এটা কোনো এক্সকিউজ না। জাতীয় দলের হয়ে জিম্বাবুয়ে সফরের অভিজ্ঞতা নেই মিঠুনের, তবে এ দলের হয়ে ভালো স্মৃতি আছে সেখানে। 2016-তে 3 ম্যাচে 250, 1 সেঞ্চুরি আছে। সেই ফর্ম আর ডিপিএলের ধারাবাহিকতা আত্মবিশ্বাস দিচ্ছে মিঠুনকে। এবং ওখানে বেশ ভালো একটা সিরিজ আমার গিয়েছিল ওয়ানডে, ওখানে ওয়ানডেই খেলেছিলাম। তো কিছুটা মাথায় আছে কী টাইপের উইকেট হওয়ার কথা। তো ওইভাবেই আর কি মানসিকভাবে প্রস্তুতি নেওয়াটাই আমি মনে করি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তারপরে ওখানে যেহেতু প্র্যাকটিস ফ্যাসিলিটি পাবো, কয়েকটা প্র্যাকটিস সেশন পাবো। বিসিবিকে জানিয়ে দিয়েছেন 3 ফরম্যাটেই খেলতে চান। সেভাবে নিজেকে প্রস্তুত রাখছেন। ফিটনেস, ইনজুরি ম্যানেজমেন্টের সাথে স্কিলেও যে উন্নতি দরকার সেটা ভালো করেই জানেন 58টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই উইকেট কিপার ব্যাটসম্যান। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপের পর ফুটবলের সবচেয়ে বড় 2 আসর এবার চলছে একসঙ্গে। ইউরো আর কোপা আমেরিকার লড়াই এখন কমে এসেছে 4 দলে। ইউরোতে স্পেন, ইটালি আর ইংল্যান্ডের সঙ্গে চমক ডেনমার্ক। আর কোপা আমেরিকার ব্রাজিল, আর্জেন্টিনা ফাইনাল হওয়ার সম্ভাবনার পথে বাধা কলম্বিয়া আর পেরু। মেসি ম্যাজিক চলছে, আর্জেন্টিনাও এগুচ্ছে স্বপ্নের পথে। এবার অধরা ট্রফি জিতে অপূর্ণতা ভুলতে মরিয়া LM10 সতীর্থরাও সমর্থন দিয়ে যাচ্ছেন এই যাত্রায়। শেষ 8-এর বাধা মোটেও কঠিন হয়নি আলবিসেলেস্তেদের। মেসি যে ফর্মে আছেন তাতে 28 বছরের শিরোপা খরা কাটতেই পারে, কিন্তু তীরে এসে তরি ডোবার তিক্ততায় ভয় আবার লাগতেই পারে আর্জেন্টাইন সমর্থকদের। উরুগুয়ে হতাশ এবারে, টাইব্রেকে কলম্বিয়ার কাছে হেরে বিদায় সুয়ারেজদের। গোলশূন্য সমতার ম্যাচে পেনাল্টি শুটআউটে কলম্বিয়ার জয়ের নায়ক গোলকিপার অস্পিনা। মেসিদের সামনে বাধা কলম্বিয়া, সেটা পেরুলেই দেখা হয়ে যাবে ব্রাজিলের সঙ্গে। সেজন্য অবশ্য নেইমারদের উতরাতে হবে পেরুর চ্যালেঞ্জ।
ব্যক্তিগত অর্জন না, দলীয় অর্জনটাই বড়। যেমনটা খেলছি তাতে পুরো দলকে অভিনন্দন জানাই। আমরা সবাই পরিবার থেকে দূরে। শিরোপাই আমাদের লক্ষ্য। সেমির লড়াই কঠিন হবে। কলম্বিয়ার অ্যাটাক দুর্দান্ত, খুব দ্রুত আক্রমণ করে ওরা। ওদিকে জার্মানি বধের পর ইংল্যান্ড এখন ইউরোজয়ের স্বপ্নে বিভোর। সেখান থেকে মাত্র 2 ধাপ দূরে 3 লায়ন্স। শেষ 8-এ ইউক্রেনের জালে 1 হালি গোল দিয়েছে। সেই সাথে ক্লিন শিটের রেকর্ডও ধরে রেখেছে সাউথগেটের দল। আরও একবার ইটস কামিং হোম স্লোগানে মুখর ইংলিশরা। 25 বছর পর সেমিতে উঠে কেইন স্টার্লিংরা আক্ষেপ নিয়ে ফিরতে চায় না। ফাইনালের পথে ওদের বাধা ডেনমার্ক, যারা 1992-এর সুখস্মৃতি মনে করেই যেন এগুচ্ছে। অন্যদিকে টানা 4 বার ইউরো নকআউট পর্বে ইতালি স্পেনের লড়াই। এবার সেমিফাইনালে মুখোমুখি 2 সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। 2012-র ফাইনালে হারের ক্ষত এখনও পোড়ায়। সবশেষ আসরে শেষ 16-তে অবশ্য প্রতিশোধ তুলেছিল আজ্জুরিরা। এবার মানচিনির দলটা সবার মন জিতে নিয়েছে। কোচের কৌশল আর খেলার ধরনে ওরাই শিরোপার দাবিদার। বিশ্লেষকদের চোখেও তাই স্পেনের চেয়ে ঢের এগিয়ে। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল খেলার খবরে। আর এই নিয়ে প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। যাচ্ছে পরের প্রসঙ্গে। রাজধানীর মগবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন রাখি নিড়ে সরবরাহ লাইন থেকে গ্যাস বের হওয়ার খবর পেয়ে অনুসন্ধান শুরু করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সকাল 9:30টার দিকে ওই ভবন থেকে গ্যাস বের হওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। পরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ সেখানে অনুসন্ধান শুরু করে। তিতাস বলছে সেখানে বৈধ কোনো গ্যাস লাইন থাকার কথা নয়। যে লাইনটি ওই ভবনে পাওয়া গেছে সেটা কোথায় গেছে, কারা ব্যবহার করত, সেসব খোঁজ নেওয়া হচ্ছে। গত 27 জুন মগবাজার ওয়্যারলেস গেটের কাছে 3তলা ওই ভবনে বিস্ফোরণের ঘটনায় 11 জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস বলছে 3তলা ওই ভবনে গ্যাস জমে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। তবে কেন, কিভাবে ওই বিস্ফোরণ ঘটল সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। 3 দিন বিরতির পর 6 জুলাই থেকে আবারও শুরু হবে ভারী বৃষ্টি। উজানে বৃষ্টির কারণে আগামী 72 ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে প্লাবিত হবে নদী তীরের অনেক এলাকা। এবার জুনে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে 17% বেশি। তবে জুলাইয়ে স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। 6 জুলাই থেকে আবারও দেখা দেবে ভারী বৃষ্টি। গত কয়েকদিন যাবতীয় দেশের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হচ্ছিল এবং এই বৃষ্টিপাতটা গতকাল থেকে অপেক্ষাকৃতভাবে কিছুটা কম হচ্ছে এবং আগামী আরও 2 দিন এই বৃষ্টিপাতটা অপেক্ষাকৃত কম থাকবে। এরপরে আবার বৃষ্টিপাতের প্রবণতা দেশের বিভিন্ন স্থানে বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি। উজানে ভারী বৃষ্টির কারণে পানি বাড়ছে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও যমুনা অববাহিকায়। আগামী 2-3 দিনের মধ্যে বিপদসীমা অতিক্রম করতে পারে এসব নদী। বন্যা কবলিত হতে পারে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা ও জামালপুরের কিছু এলাকা। পরে এই বন্যা উত্তর মধ্যাঞ্চলে বিস্তৃত হতে পারে, যা স্থায়ী হতে পারে 7 থেকে 10 দিন। এই ব্রহ্মপুত্র যমুনাতে পানি বাড়ছে এবং আগামী 2-3 দিনেও পানি বাড়ার একটা আশঙ্কা আছে। 3-4 দিন পরে পানি বিপদসীমা অতিক্রমের সম্ভাবনা আছে এবং আমরা জানি যে এই ব্রহ্মপুত্র যমুনার অববাহিকায় আসলে আমাদের দেশে প্রধান বন্যা পরিস্থিতির সৃষ্টি করে। উত্তরাঞ্চল ছাড়াও সুরমা, কুশিয়ারার পানি বাড়ায় বন্যা দেখা দিতে পারে সুনামগঞ্জ, নেত্রকোনা এবং শেরপুরে। তবে এই বন্যা দীর্ঘস্থায়ী হবে না। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদে 1,17,651 দরিদ্র ও অতি দরিদ্র পরিবারকে 1,176 টন চাল সহায়তা দেওয়া হবে। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। তিনি আরও জানান, লকডাউনে মানবিক সহায়তা কার্যক্রম হিসেবে আরও 23 কোটি টাকা বরাদ্দ হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম এবং রাজশাহী সিটি কর্পোরেশনে 50 লাখ টাকা নগদ এবং 100 টন করে চাল দেয়া হবে। অন্যান্য সিটি কর্পোরেশনের নগদ 25 লাখ এবং 50 টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এনামুর রহমান জানান, যতদিন করোনা সংকট থাকবে ততদিন 333 সার্ভিসের মাধ্যমে সহায়তা চালু থাকবে। পাখির খাবারের দোকানদার মেহেদি হাসান খোকন পরিচয় দেন কাস্টমস কর্মকর্তা হিসেবে। কাস্টমসের ইমেইলের সাথে মিল রেখে তৈরি করেছেন একটি আইডি।
সেটি ব্যবহার করে প্রলোভন দেখান কাস্টমসে চাকরি, মালামাল দ্রুত খালাস ও স্বল্প মূল্যে নিলাম পাইয়ে দেওয়ার। এভাবে 4 বছরে ঠকিয়েছেন শতাধিক ব্যক্তিকে, হাতিয়েছেন প্রায় কোটি টাকা। রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ঘুরছেন 3 জন। যাত্রাবাড়ি, সূত্রাপুর ও বংশাল থেকে এসেছেন তারা। তাদের কাছ থেকে খোকন ও রবিন 10 লাখ টাকা হাতিয়েছেন বলে অভিযোগ করেছেন তারা। বিভিন্ন ইন্টারনেটের আইএসপি সম্পর্কিত যেসব প্রোডাক্টগুলো আছে এরকম, তারপর মোটরসাইকেল, এগুলো দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমার কাছ থেকে মোটামুটি 7 লাখ টাকা নেওয়া হয়। যখন এই মাল দেওয়ার সময় আসে আর যখন চাকরির সময় আসে, অ্যাপয়েন্টমেন্ট লেটারের যখন জয়েনিং ডেট আসে, তখন সে বিভিন্ন ধরনের নানান ধরনের তাল বাহানা শুরু করে। তো এইভাবে করতে করতে অনেকদিন চলে গেছে, তখন বুঝতে পারলাম আমি প্রতারণার শিকার হয়ে গেছি। এরপর তদন্তে নামে ডিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। ভাটারায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের। গোয়েন্দারা বলছেন এরা ঢাকা কাস্টমস হাউসের ইমেইলের একটি ডিজিট পরিবর্তন করে তৈরি করেছে আইডি, কাস্টমসের চাকরির আবেদন ফর্ম, প্রশিক্ষণ নিবন্ধন ফর্ম, ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন, পুলিশ ভেরিফিকেশন, এমনকি নিয়োগপত্রেরও নকল বানিয়ে ওই ইমেইলে আদান প্রদান করত। এরপর মোবাইল ব্যাংকিংয়ে হাতিয়ে নিত টাকা। খাবারের ব্যবসার আড়ালে যে সে প্রতারণার আশ্রয় নিয়ে বিভিন্ন লোকজনকে ঠকাচ্ছে, আমরা তদন্তকালীন সময়ে আমরা এটার প্রমাণ পেয়েছি। সে আসলে প্রতারণা করে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। গোয়েন্দারা জানাচ্ছে এদের প্রতারণার শিকার অন্তত শতাধিক ব্যক্তি। ঝামেলা মনে করে এতদিন কেউ মামলা করেননি। যারা ভিকটিম তারা যেন এই ধরনের ঘটনায় টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে সরাসরি সেই সংস্থাটির সাথে যোগাযোগ করা উচিত। এদিকে কাস্টমস কর্তৃপক্ষ বলছে কাস্টমসের সাথে সংশ্লিষ্ট এক প্রতিষ্ঠানের মালিকের পরিচিত খোকন ও রবিন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এই কার্যক্রম করার সময় উনি এই যে এটি ব্যবহার করেছেন, সেজন্য আমরা চেষ্টা করতেছি যে এই সিএনএফ মালিক এর সাথে জড়িত আছে কিনা সেটা জেনে তাকে শাস্তি দেওয়ার। কাস্টমসে চাকরি সহ কোনো কাজেই কাউকে টাকা দিতে হয় না দাবি এই কর্মকর্তার। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা মেডিকেলে একসঙ্গে 4 সন্তানের জন্ম দিলেন এক নারী। নবজাতকদের মধ্যে 3টি ছেলে আর 1টি মেয়ে। সন্তানদের পিতা সিরাজুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার তার স্ত্রী পিঙ্কি আক্তারকে ঢাকা মেডিকেলের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। শনিবার 4 সন্তানের জন্ম দেন তিনি। চিকিৎসকরাও জানিয়েছেন, নবজাতক 4টি 7 মাসে জন্ম নেয় ওজন তুলনামূলক কম। বর্তমানে তারা নবজাতক ইউনিটে চিকিৎসাধীন। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তবে শিশু 4টির মা পিঙ্কি আক্তার সুস্থ আছেন। ঢাকা মেডিকেলে 4 জন ডেলিভারি হয়েছে, সুস্থভাবে হয়েছে, ভালো হয়েছে। তারপরে বাচ্চার ওয়েট কম ছিল, তো তাই আমি নিতে বাধ্য হয়েছি আইসিইউতে। এখন বর্তমানে ঢাকা মেডিকেলে আছে। 3 ছেলে 1 মেয়ে। গতকালকে 3টার সময় ডেলিভারি হয়েছে। আর এই ছিল রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুকে, ইউটিউবে এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।